মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসের উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ সবুজ, সিনিয়র প্রভাষক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের 4র্থ অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা। আমরা স্ক্রিনে একটু তথ্য দেখতে পাচ্ছি, সবাই মনোযোগ সহকারে তথ্যটি দেখো। মানিক একজন এসএসসি পরীক্ষার্থী, সেই পরীক্ষায় জিপিএ 5 প্রত্যাশা করছে। মানিকের বাবা একজন ব্যবসায়ী, তিনি আগামী বছর ভালো মুনাফা প্রত্যাশা করছেন। মানিক এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পেতে পারে, নাও পেতে পারে। মানিকের বাবার আগামী বছর ভালো মুনাফা হতে পারে, নাও হতে পারে। মানিকের জিপিএ 5 পাওয়া না পাওয়া, মানিকের বাবার ভালো মুনাফা হওয়া না হওয়ার বিষয়টা আসলে কি? এই বিষয়টা হলো অনিশ্চয়তা। তাহলে আমরা জানব অনিশ্চয়তা কাকে বলে। ভবিষ্যতে কোনো কিছু ঘটা বা না ঘটার সম্ভাবনাকেই অনিশ্চয়তা বলে। অর্থাৎ আমরা বলি ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত। ভবিষ্যতে কি ঘটবে, কি হবে তা আমরা কেউ বলতে পারি না। কেউ যে আমরা বলতে পারি না, এই বিষয়টাকে আমরা বলবো অনিশ্চয়তা। আর এই অনিশ্চয়তা থেকেই সৃষ্টি হবে ঝুঁকির। অনিশ্চয়তাকে আমরা দুভাগে ভাগ করি, বা অনিশ্চয়তা দু ধরনের। এক, পরিমাপযোগ্য অনিশ্চয়তা। যেমন আমার কারখানায় আগুন লাগলে 5 লক্ষ টাকার ক্ষতি হবে। অর্থাৎ আমরা ধরে নিলাম যে আমাদের একটা কারখানা আছে, যে কারখানাতে অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে। যদি অগ্নিকাণ্ড সংঘটিত হয় বা আগুন লাগে, তাহলে আমার কারখানায় 5 লক্ষ টাকার ক্ষতি হবে। এখানে ক্ষতির পরিমাণটা আমরা নিরূপণ করতে পারি বা নির্ণয় করতে পারি বিধায় এটাকে পরিমাপযোগ্য অনিশ্চয়তা বলা হবে। অর্থাৎ যে অনিশ্চয়তাটা পরিমাপ করা যায় সেটাকে পরিমাপযোগ্য অনিশ্চয়তা বলা হবে। অপরিমাপযোগ্য অনিশ্চয়তা, এমন কিছু অনিশ্চয়তা আছে যে অনিশ্চয়তাগুলো আমরা পরিমাপ করতে পারি না, এগুলোকে অপরিমাপযোগ্য অনিশ্চয়তা বলা হবে। যেমন আমার কারখানার ম্যানেজার মারা গেলে আমার ক্ষতি হবে। এখন কোনো প্রতিষ্ঠানের যদি ম্যানেজার মৃত্যুবরণ করে, তাহলে অবশ্যই ওই প্রতিষ্ঠান মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। কেননা একজন দক্ষ ম্যানেজার পাওয়া খুব দুরূহ বিষয়, বা একজন সৎ যোগ্য ম্যানেজার পাওয়া অনেক কষ্টের বিষয়। কিন্তু ম্যানেজারের মৃত্যু হলে প্রতিষ্ঠানের ক্ষতি পরিমাণ কতটুকু হবে সেটা পরিমাপ করা সম্ভব নয়। এ কারণে এটাকে বলা হবে অপরিমাপযোগ্য অনিশ্চয়তা। ঝুঁকি, অনিশ্চয়তা থেকেই ঝুঁকির সৃষ্টি হয়। এই পর্যায়ে আমরা ঝুঁকি সম্পর্কে জানব। ঝুঁকি কাকে বলে? কোনো বিনিয়োগ হতে প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় কম হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। ঝুঁকির আমরা আরেকটা সংজ্ঞাও দিতে পারি এভাবে, পরিমাপযোগ্য অনিশ্চয়তাকে ঝুঁকি বলে। অথবা আমরা এভাবেও বলতে পারি, অনিশ্চয়তার যতটুকু পরিমাপ করা যায় তাকে ঝুঁকি বলে। এখন আমরা স্ক্রিনে যে সংজ্ঞাটা দেখতে পাচ্ছি, এই সংজ্ঞাটার একটা উদাহরণ আমরা দিলাম, যে কোনো বিনিয়োগ হতে প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় কম হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। যেমন তুমি সনি কোম্পানি থেকে একটি শেয়ার ক্রয় করলে, বছর শেষে তুমি 15 টাকা লভ্যাংশ প্রত্যাশা করছো, কিন্তু বছর শেষে তুমি 12 টাকা লভ্যাংশ পেলে, তোমার আয় 3 টাকা কম হলো, এটাকে আমরা বলবো ঝুঁকি। একইভাবে যদি প্রত্যাশিত আয় 15 টাকার চেয়ে বেশি হয়, অর্থাৎ তুমি লভ্যাংশ প্রত্যাশা করছো 15 টাকা, কিন্তু সেখানে লভ্যাংশ হয়েছে 20 টাকা, এটাকেও আমরা ঝুঁকি বলবো। কেননা প্রত্যাশিত আয়ের চেয়ে বেশি কেন হলো সেটা যেরকম আমরা জানি না, কম কেন হলো সেটাও আমরা জানি না। মোটের উপরে কথা হলো, প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয় কম বা বেশি যাই হোক, সেটাকে আমরা বলবো ঝুঁকি। আয় হার,
ঝুঁকির সাথে আয়হার জড়িত। আয়হার কাকে বলে? বিনিয়োগ হতে নির্দিষ্ট সময় পর পর যে হারে আয় পাওয়া যায় তাকে মুনাফার হার বা আয় হার বলে। যেমন তুমি ব্যাংকে টাকা জমা রাখলে বছর শেষে তুমি 10% মুনাফা পেলে, এটাকে আমরা বলবো আয় হার। ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য। ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য। আমরা ঝুঁকি আলোচনা করলাম, আমরা অনিশ্চয়তা আলোচনা করলাম। এখন ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে কিছু পার্থক্য রয়েছে, এই পার্থক্যগুলো আমরা দেখব। এখানে আমরা 3টা কলাম দেখতে পাচ্ছি। প্রথম কলামে বলা হচ্ছে ক্রমিক নং, দ্বিতীয় কলামে অনিশ্চয়তা, তৃতীয় কলামে ঝুঁকি। প্রথম হলো সংজ্ঞাগত পার্থক্য। অনিশ্চয়তার সংজ্ঞা আমরা এখানে দিয়েছি, ভবিষ্যতে কোনো কিছু ঘটা বা না ঘটার সম্ভাবনাকে অনিশ্চয়তা বলে। আর ঝুঁকির সংজ্ঞায় আমরা বলেছি পরিমাপযোগ্য অনিশ্চয়তাকে ঝুঁকি বলে। 2 নম্বরে সকল অনিশ্চয়তাই ঝুঁকি, সকল ঝুঁকি অনিশ্চয়তা, সকল অনিশ্চয়তা ঝুঁকি নয়। অর্থাৎ আমরা যত ধরনের ঝুঁকি দেখব সকল ঝুঁকি অনিশ্চয়তা থেকে সৃষ্টি হয়, কিন্তু সকল অনিশ্চয়তা ঝুঁকি নয়। তার কারণ যদি অনিশ্চয়তাটা পরিমাপযোগ্য না হয় সেটাকে আমরা ঝুঁকি বলবো না। 3 নম্বর আমরা দেখছি অনিশ্চয়তা পরিমাপ করা যায় না, ঝুঁকি পরিমাপ করা যায়। ভবিষ্যৎ অনিশ্চিত, এই অনিশ্চয়তাটা সবসময় পরিমাপ করা যায় না, কিন্তু ঝুঁকিটা পরিমাপ করা যায়। অনিশ্চয়তা পরিহার করা যায় না, ঝুঁকি পরিহার করা যায়। ভবিষ্যৎ যে অনিশ্চিত, এই অনিশ্চয়তাটাকে আমরা কখনোই পরিহার করতে পারবো না, কিন্তু ঝুঁকিটাকে আমরা পরিহার করতে পারি। বিভিন্ন কৌশল ও পদ্ধতি অবলম্বন করে আমরা আমাদের ঝুঁকিটা পরিহার করতে পারবো বা পরিহার করতে পারি। তাহলে আমরা ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে যে পার্থক্য আছে, পার্থক্যগুলো আমরা দেখলাম। আমরা আমাদের বাস্তব ক্ষেত্রে বা প্রায়োগিক ক্ষেত্রে ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে এই পার্থক্যগুলো অনুধাবন করে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করব। ঝুঁকি ব্যবস্থাপনা। তাহলে আমরা দেখব ঝুঁকি ব্যবস্থাপনা কাকে বলে। ঝুঁকির উৎস ও শ্রেণী খুঁজে বের করে ঝুঁকির তীব্রতা কমিয়ে আনাকে ঝুঁকি ব্যবস্থাপনা বলে। অর্থাৎ একটা ঝুঁকি কোন ক্ষেত্র থেকে সৃষ্টি হয়েছে, ঝুঁকির উৎসটা আমাদের বের করতে হবে, এটা কোন ধরনের ঝুঁকি সেটাও আমাদের বের করতে হবে। এই ঝুঁকির উৎস ও শ্রেণী খুঁজে বের করে ঝুঁকির তীব্রতা বা ঝুঁকির পরিমাণটাকে কমিয়ে আনাকে বলা হবে ঝুঁকি ব্যবস্থাপনা। তাহলে ঝুঁকি ব্যবস্থাপনা আমরা কিভাবে করতে পারি বা ঝুঁকিটাকে আমরা কিভাবে হ্রাস করতে পারি সেটা আমরা আলোচনা করছি। ঝুঁকির উৎস ও ঝুঁকির পরিমাণ নির্ণয় করে বীমার মাধ্যমে। অর্থাৎ আমরা যে ঝুঁকিটার সম্মুখীন হয়েছি এই ঝুঁকির উৎসটা কি এবং ঝুঁকির পরিমাণ কতটুকু সেটা নির্ণয় করে বীমা ব্যবস্থার মাধ্যমে আমরা এই ঝুঁকির পরিমাণটা বা ঝুঁকির তীব্রতাটা কমিয়ে আনতে পারবো। একাধিক প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে বা পোর্টফোলিও বিনিয়োগের মাধ্যমে আমরা একটা প্রকল্প বা একটা ব্যবসা না করে যদি একাধিক প্রকল্প বা একাধিক ব্যবসায় বিনিয়োগ করি তাহলে সেক্ষেত্রে আমরা ঝুঁকিটা কমিয়ে আনতে পারবো। 3 নাম্বার স্থায়ী ও চলতি সম্পদের সঠিক অনুপাতে বিনিয়োগের মাধ্যমে। আমাদের স্থায়ী ও চলতি সম্পদের বিনিয়োগ অনুপাতের কারণেও বিভিন্ন ধরনের ঝুঁকির সৃষ্টি হয়। এখন আমরা যদি আমাদের মূলধনটা স্থায়ী এবং চলতি সম্পদের সঠিক অনুপাতে বিনিয়োগ করি তাহলে আমরা ঝুঁকির এই মাত্রা বা তীব্রতাটা কমিয়ে আনতে পারবো। তাহলে এভাবে আমরা ঝুঁকি ব্যবস্থাপনা করব বা ঝুঁকির মাত্রাটা আমরা কমিয়ে আনবো। ঝুঁকির শ্রেণী বা ঝুঁকির প্রকারভেদ। আমরা জানি যে ঝুঁকির শ্রেণী যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে সেই ঝুঁকিটা মোকাবেলা করা আমাদের পক্ষে সহজ হবে। তাহলে আমরা এখন ঝুঁকির শ্রেণী নিয়ে আলোচনা করব। ঝুঁকিকে আমরা দুটি দৃষ্টিকোণ থেকে ভাগ করতে পারি। প্রথমত হলো ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে, আর দ্বিতীয়ত হলো বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকিকে আবার আমরা দুভাগে ভাগ করি, ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি। আর বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকিকে আমরা দুভাগে ভাগ করি, 1 নম্বর তারল্য ঝুঁকি, 2 নম্বর সুদ হারের ঝুঁকি। তাহলে আমরা ঝুঁকির শ্রেণী বিভাগটা এখানে দেখলাম।
আবারও বলছি, অবজেক্টিভের জন্য এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝুঁকিকে কয়টা দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়? ঝুঁকিকে দুইটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে, 2 নাম্বার বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। আবার যদি প্রশ্ন হয় ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কত প্রকার, আমরা বলবো ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি 2 প্রকার। 1 ব্যবসায়িক ঝুঁকি, 2 আর্থিক ঝুঁকি। ব্যবসায় বা ব্যবসা প্রতিষ্ঠানকে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ঝুঁকি নিয়ে মূলধন বিনিয়োগ করে কোনো পণ্য বা সেবা উৎপাদন করে তাকে ব্যবসায় বা ব্যবসা প্রতিষ্ঠান বলা হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ঝুঁকি নিয়ে এবং মূলধন বিনিয়োগ করে কোনো পণ্য বা সেবা উৎপাদন করে তাহলে তাকে আমরা বলবো ব্যবসায়ী। আর যদি কোনো প্রতিষ্ঠান ঝুঁকি নিয়ে মূলধন বিনিয়োগ করে কোনো পণ্য বা সেবা উৎপাদন করে তাহলে তাকে আমরা বলবো ব্যবসা প্রতিষ্ঠান। এ পর্যায়ে আমরা দেখব ব্যবসায়ী বা ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কত প্রকার। ব্যবসায় বা ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকিকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এই ইনফরমেশনগুলো অবজেক্টিভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই মনে রাখবে। 1 নাম্বার ব্যবসায়িক ঝুঁকি। প্রতিষ্ঠানের চলতি ব্যয় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে ব্যবসায়িক ঝুঁকি বলে। এখন প্রশ্ন হলো চলতি ব্যয়গুলো কি কি? একটা প্রতিষ্ঠানের চলতি ব্যয় হলো কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি, কারখানা ভাড়া, বিদ্যুৎ বিল, বিভিন্ন ধরনের পরিবহন বিল, এগুলো হলো প্রতিষ্ঠানের চলতি খরচ। এখন কোনো প্রতিষ্ঠান যদি এই চলতি ব্যয়গুলো পরিশোধের অক্ষম হয় তখন যে ঝুঁকিটা সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো ব্যবসায়িক ঝুঁকি। তাহলে ব্যবসায়িক ঝুঁকি কেন সৃষ্টি হবে? যদি একটা প্রতিষ্ঠান তার মূলধনের একটা বড় অংশ, অর্থাৎ মূলধনের বড় অংশ স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করে বা অতিমাত্রায় স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করে তাহলে ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হবে। এছাড়াও কাঁচামালের মূল্য বৃদ্ধি, পণ্যের চাহিদা হ্রাস পাওয়া, পণ্যের বাজার মূল্য হ্রাস পাওয়া, কাঁচামালের সংকট সৃষ্টি হওয়া ইত্যাদি কারণেও কিন্তু ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হবে। আমরা ব্যবসায়িক ঝুঁকির কারণগুলো এখানে দেখব। প্রথমে বলা হয়েছে অতিরিক্ত স্থায়ী খরচের প্রবণতা ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি করে, অবজেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। 2 নম্বরে বলা হয়েছে কাঁচামাল মূল্য বৃদ্ধি, পণ্যের বিক্রয় মূল্য হ্রাস, বিক্রয়ের পরিমাণ হ্রাস, শ্রমিকের মজুরি বৃদ্ধি ইত্যাদি কারণে ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হতে পারে। আশা করি তোমরা ব্যবসায়িক ঝুঁকিটা আইডেন্টিফাই করতে পারবে। এবার আমরা দেখব আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকি কাকে বলে? দায় পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে আর্থিক ঝুঁকি বলে। বলা হচ্ছে প্রতিষ্ঠানের মূলধন কাঠামোতে ঋণ মূলধন ব্যবহার করলে আর্থিক ঝুঁকির সৃষ্টি হবে। তাহলে এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ঋণের অর্থ সুদসহ কিস্তিতে বা একত্রে পরিশোধ করা হয়। আর্থিক ঝুঁকির ফলে কারবার দেউলিয়া হয়ে যেতে পারে। এখন আমরা দেখব যে আর্থিক ঝুঁকি কখন সৃষ্টি হবে। একটা প্রতিষ্ঠান যদি তার মূলধন কাঠামোতে ঋণ মূলধন ব্যবহার করে তাহলে ঋণের অর্থ নির্দিষ্ট মেয়াদ শেষে একত্রে অথবা কিস্তিতে সুদসহ পরিশোধ করতে হয়। এখন প্রতিষ্ঠান যদি ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হয় তাহলে পাওনাদারের আবেদনের প্রেক্ষিতে কারবারটি দেউলিয়া হয়ে যেতে পারে। তাহলে এক্ষেত্রে আমাদের কি কি ইনফরমেশন মনে রাখতে হবে? আমাদের মনে রাখতে হবে যে দায় পরিশোধের অক্ষমতা থেকে আর্থিক ঝুঁকির সৃষ্টি হবে। দ্বিতীয়ত হলো যদি প্রতিষ্ঠানটি তার মূলধন কাঠামোতে ঋণ মূলধন ব্যবহার করে তাহলে তার আর্থিক ঝুঁকির সৃষ্টি হবে। আর্থিক ঝুঁকির ফলে কারবার দেউলিয়া হয়ে যেতে পারে। তারপর হলো ঋণের অর্থ সুদসহ কিস্তিতে অথবা একত্রে পরিশোধ করতে হয়। আমরা এখানে একটা শব্দ ব্যবহার করেছিলাম মূলধন কাঠামো। তাহলে আমরা এখন জানবো মূলধন কাঠামো কাকে বলে বা মূলধন কাঠামোটা কি। বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের সংমিশ্রণকেই মূলধন কাঠামো বলে। অর্থাৎ আমার প্রতিষ্ঠানে যে মূলধনটা আমি সংগ্রহ করেছি এই মূলধনটা কোন কোন উৎস থেকে আমি সংগ্রহ করেছি, যে উৎসগুলো এখানে আমি ব্যবহার করছি সেগুলোর মিশ্রণকে বলা হবে মূলধন কাঠামো। যেমন একটা উদাহরণ ধরো, তুমি তোমার প্রতিষ্ঠানের মূলধন সংগ্রহ করেছো 1 কোটি টাকা, যার মধ্যে 50 লক্ষ টাকা তোমার নিজের মূলধন, 30 লক্ষ টাকা তুমি ব্যাংক থেকে ঋণ নিয়েছ, 20 লক্ষ টাকা তুমি তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিয়েছ। তাহলে এটি হলো তোমার মূলধন কাঠামো। অর্থাৎ বিভিন্ন উৎস থেকে তুমি যে মূলধন সংগ্রহ করেছো সেটার মিশ্রণকে আমরা এক কথায়
মূলধন কাঠামো বলে থাকি। আজকে ক্লাস থেকে সবাই আশা করি উপকৃত হয়েছ। আমরা যতটুকু আলোচনা করেছি এতটুকু যদি তোমরা ভালোভাবে অনুধাবন করো, ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তোমাদের প্রশ্নের উত্তরের জন্য আমি সবুজ স্যার অলওয়েজ প্রস্তুত আছি। আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার 01712968895। তোমরা মেসেঞ্জার আমার সাথে যোগাযোগ করতে পারো, মেসেঞ্জার মোহাম্মদ সবুজ। এছাড়া যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ইমেইলে তোমরা যোগাযোগ করতে পারো sobuzsar1212@gmail.com। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আজকের ক্লাস এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।